শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজ আমরা কথা বলবো স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ বাস্তবায়নে করণীয় সম্পর্কে। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, অধ্যাপক স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ডাক্তার মোহাম্মদ আমিনুল হাসান, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, মহাসচিব, কোয়ালিটি কেয়ার নেটওয়ার্ক ও ফ্যাকাল্টি ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জি, আমরা সবাই জানি যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠিত হয়েছিল গত 18 নভেম্বর 2024 সালে। এর পরবর্তীতে প্রায় 3.5 মাসেরও বেশি সময়, 5.5 মাসেরও বেশি সময় কাজ করার পরে 5ই মেতে এটা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। কিন্তু সেই জমা দেওয়া থেকে আজকে পর্যন্ত সময়ে আমরা এটার বাস্তবায়নের সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। ডক্টর আমিনুল ইসলাম, আপনাকে প্রথম প্রশ্ন হলো যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কিত একটি প্রস্তাবনা এই প্রস্তাবে আছে যে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে জনগণের কাছে সরকার দিবেন। যদিও প্রাথমিক স্বাস্থ্যসেবা আমাদের সংবিধানের 15, 18 অনুচ্ছেদগুলোতে মৌলিক অধিকার হিসেবে বলা আছে, কিন্তু আইনি বাধ্যবাধকতা নাই। এখন কোনো কিছুই যদি এখন পর্যন্ত বাস্তবায়িত না হয়, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশার জায়গাটা, সে জায়গাটা কোথায় এবং কিভাবে এটা বাস্তবায়ন করা যায়? ধন্যবাদ। আমি শুরুতেই আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা জানি যে আমাদের হেলথ রিফর্ম কমিশন যে রিপোর্টটি জমা দিয়েছে, সেই রিপোর্টের একটা বড় অংশ জুড়ে রয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা আগামীতে কী হবে তার রূপরেখা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যদি আমরা এই প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আমাদের সংবিধানের যে মৌলিক কাঠামো ওইখানে যদি আমরা সংযুক্ত করতে না পারি, তাহলে কিন্তু এটার যে এরিয়াগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করা ভেরি ডিফিকাল্ট হবে। আমরা জানি যে আমাদের যে সার্বজনীন স্বাস্থ্যসেবা যেটা আছে, সেটার যে 3টা অবজেক্টিভ, তার ভিতর একটা প্রথম অবজেক্টিভ হচ্ছে আমাদের অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাফোর্ডেবিলিটি এনশিওর করতে হবে, এবং সেটার জার্নিটা কিন্তু শুরুই করতে হবে আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা পরিচর্যাকে পুনর্বিন্যাস করে। তো এখানে একটা বিষয়, আমি এর ভিতরে আমার সঙ্গে উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সঙ্গে একটা আলাপ হয়েছিল। আমি সেখানেও বিষয়টা বলেছি যে এটা যদি আমাদের আগামীতে যে জুলাই চার্টার যেটা হতে যাচ্ছে, সেই জুলাই চার্টারে যদি আমরা এই প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক বা প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার একটা যদি একটা চ্যাপ্টার আমরা যদি জুলাই চার্টারে যোগ করে দিতে পারি, আমার মনে হয় যে সেটা পরবর্তী সময়ে যখন এটাকে ফাইনাল করা হবে এবং সাংবিধানিক বিষয়গুলো বিবেচনা করা হবে, তখন এটার বাধ্যবাধকতাটা নিশ্চিত করা সম্ভব হবে। তা আমি মনে করি যে স্টিল আমাদের কাছে এখন একটা সুবর্ণ সুযোগ আছে যে ডেফিনেটলি হেলথ রিফর্ম কমিশন তাদের রিপোর্টে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে যে সমস্ত পরিকল্পনা প্রণয়ন করেছে, বাস্তবায়নের জন্য সুপারিশ করেছে, এর পাশাপাশি যদি আমরা জুলাই চার্টারে যদি আমরা এই প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাটার বিষয়ে যদি আমরা একটা চ্যাপ্টার যদি আমরা ছোট করে হলেও যদি আমরা যোগ করে দিতে পারি, আমি মনে করি যে সেটা যে সমস্ত পরিবর্তনগুলো হবে সেটার জন্য একটা রেগুলেটরি চেঞ্জ আনতে পারে। আমার মনে হয় যে এটি এই মুহূর্তে খুবই জরুরি দরকারি যে এটা পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি এটাকে চার্টারে অন্তর্ভুক্ত করা। ধন্যবাদ। ডক্টর আব্দুল হামিদ, আমরা লক্ষ্য করেছি যে 5 তারিখে মে মাসের 5 তারিখে আমরা প্রধান উপদেষ্টার কাছে এটা জমা দেওয়া হয়েছে। এর পরবর্তী পদক্ষেপ আমরা এখন পর্যন্ত যেহেতু দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখিনি, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত সংস্কার কমিশনের সাথে বা সংস্কার কমিশন হিসাবে কারোর সাথে কিন্তু এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি। এই যে একটি লম্বা সময় গেল, এই যে আপনি কীভাবে এটাকে বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন? স্বাস্থ্য মন্ত্রণালয়ের করণীয় কী আসলে? দেখুন, আমার মনে হয় যে সংস্কার কমিশনের যে রিপোর্টটা, সেটা যে সুপারিশমালাগুলো আপনারা দিয়েছেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় এটা বাস্তবায়ন করতে পারবে না। কারণ অনেক কিছু আছে যেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কনফ্লিক্টিং। আপনি যেটা বলেছেন যে একটা স্থায়ী কমিশন করতে হবে, হেলথ সার্ভিস করতে হবে, তাই না?
সো এগুলো স্বাধীন, কিন্তু স্বতন্ত্র হেলথ সার্ভিস করতে হবে। তাহলে এগুলো কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক্সিস্টিং যে কাঠামো সেটার সাথে তো কনফ্লিক্টিং। সো স্বাস্থ্য মন্ত্রণালয় এটাকে ইনিশিয়েটিভ নিলে সেটা সামনের দিকে এগোবে না, কিন্তু আমরা দেখি নাই যে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, সেটা এগোবে না। তার মানে এটার জন্য যেটা দরকার সেটা হলো যে যে সংস্থার অধীনে আপনারা কমিশনটা গঠিত হয়েছিল, দ্যাট মিনস যে প্রধান উপদেষ্টার অফিসের অধীনে যে কমিশন যেহেতু গঠিত হয়েছিল, তাহলে এখানে একটা দপ্তর থাকতে হবে। সেই দপ্তরটাই হচ্ছে যে এই প্রক্রিয়াটা শুরু করবে। এখন ধরেন যে সংস্কার বাস্তবায়ন একটা জিনিস আর বাস্তবায়নের প্রক্রিয়াটা শুরু করা একটা জিনিস, এই মোটা একটা ডকুমেন্ট এটা তৈরি করা হয়েছে। তাহলে এইটা তো আর এমনি হেঁটে হেঁটে বাস্তবায়িত হয়ে যাবে না, তার মানে একটা প্রক্রিয়া লাগবে। তাহলে সেই প্রক্রিয়ার জন্য আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে একটা টেকনিক্যাল কমিটি লাগবে, যে এখান থেকে আমরা কতটুকু বাস্তবায়ন করব এবং পিরিয়ডিক্যালি কোন কোন জায়গায় আমরা বাস্তবায়ন করব, সেই জন্য একটা টেকনিক্যাল কমিটি থাকতে পারে। সেই কমিটিতে আপনার যারা কমিশনের মেম্বার আছে তাদেরকে নিয়েও হতে পারে, আবার কমিশনের কিছু মেম্বার বাইরের কিছু মেম্বার দিয়ে হতে পারে। হোয়াটএভার গভর্নমেন্ট যেটা চায়, যেভাবে চায় যেটা করলে ভালো হয়, সেরকম একটা কমিটি, টেকনিক্যাল কমিটি থাকতে হবে। আর এই ধরনের সংস্কার বাস্তবায়ন যেহেতু একটা বড় প্রক্রিয়া, সো শুধু একটা টেকনিক্যাল কমিটি এটা হলে হবে না। সেই জন্য আমার মনে হয় যে এটা একটা বড় পর্যায়ের স্টিয়ারিং কমিটিও লাগবে, আন্তঃমন্ত্রণালয় একটা স্টিয়ারিং কমিটি লাগবে, এবং সেখানে অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার যারা সেখানে থাকতে পারে। কারণ এই জায়গায় এই বাস্তবায়ন করতে গেলে যেটা অনেক ধরনের প্রেশার গ্রুপ আছে, সেই প্রেশারগুলো মোকাবেলা করতে হবে যাতে একটা রাইট সিদ্ধান্তে আসা যায়। তাহলে সেইটা যদি করা যেত তাহলে হতো। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো গত 2 মাস, মানে আপনার মে মাসে দিয়েছেন, জুন গেল, জুলাই গেল, সো বেসিক্যালি এই ধরনের কোনো প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাইনি। অন্তত সরকার করতে, আমরা জানি যে এই অন্তর্বর্তী সরকারের যে শর্টকামিংগুলো তো আমরা সবাই জানি, তাই না? তাকে রাষ্ট্রের অনেক কিছু সামলাতে হচ্ছে, এক্সটার্নাল ইন্টারনালি অনেক কিছু সামলাতে হয়, কিন্তু আমরা অন্তত এইটুকু তো আশা করতে পারি যে সরকার এই ধরনের একটা প্রক্রিয়া শুরু করেছে, যে এই ধরনের স্বাস্থ্যের মতো একটা গুরুত্বপূর্ণ যে রিপোর্ট, যে কমিশনের যে রিপোর্ট, এটা অন্য কমিশনগুলো দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে আরেকটা যে কমিশন রয়েছে সেটা আলাপ আলোচনা হচ্ছে, ঐক্যমত কমিশন, সেখানে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু স্বাস্থ্য নিয়েও সেই জায়গায় যে মোটা দাগে যে আলাপ আলোচনাটা, সেটাও কিন্তু আমাদের কিন্তু নজরে আসেনি। না, আপনি ঠিকই বলেছেন। আসলে যেটা হলো, আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি বা জানছি যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন। তো আগামী ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন হয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া প্রক্রিয়া যাতে নির্বাচন হওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। তার অর্থ হলো যে অক্টোবরের পর থেকে কিন্তু এই সরকারের পক্ষে রুটিন ওয়ার্ক ছাড়া অন্যান্য কাজ করা কিন্তু কঠিন হবে। কিন্তু তার মানে অর্থ হলো আমাদের হাতে এই জুলাই মাসের অল্প কিছু সময়, মানে আগস্ট মাসের অল্প কিছু সময়, সেপ্টেম্বর মাস, তার মানে আমাদের হাতে খুব কম সময় হাতে আছে। কিন্তু এই সময় এখনও যদি অ্যাক্টিভিটিগুলো শুরু না হয়, তাহলে তো এটা বাস্তবায়ন করা খুব কঠিন হবে। একদম রাইট। আপনি যে আশঙ্কাটা করছেন আমরাও সেটা দেখতে পাচ্ছি, সেটা হলো যে এটা একটা, মানে এখন মনে হচ্ছে যে এটা একটা রিপোর্ট হিসাবে ভবিষ্যতে হয়তো একটা রেফারেন্স দেওয়া হবে যে এরকম একটা সংস্কার কমিশন হয়েছিল, এবং সংস্কার কমিশন সরকার কিন্তু শুরুতেই করে নাই। এটাও আমাদের বিভিন্ন ধরনের আলোচনার ফসল ছিল যে একটা সংস্কার কমিশন করা হোক। তার মানে এইটা যদি শুধু একটা রেফারেন্স ডকুমেন্ট হয়ে থাকে, তাহলে এই যে আমরা 5ই অগস্টের যে স্পিরিটটা, এবং 5ই অগস্টে তো পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে ট্রিটমেন্ট খাতে যে নৈরাজ্য, এবং যারা আহত হলো তারাই তো ট্রিটমেন্টটা পেলো না, তাদের রাস্তায় নামতে হয়েছে, তাদের নানা কিছু করতে হচ্ছে। তাহলে সেখানে আমরা স্বাস্থ্য খাতের জন্য একটা জিনিস বাস্তবায়ন করতে পারবো না? এখানে অনেক আছে, অন্তত মিনিমাম একটা জিনিসও যদি বাস্তবায়ন করা যেত এই অন্তর্বর্তী সরকারের এই সময়টাতে, ওনাদের যতটুকু হাতে সময় আছে, অন্তত প্রক্রিয়াটা শুরু করে দিয়ে যেতে পারতো যে না, আমরা এরকম একটা কমিটি করেছি, তারা পর্যালোচনা করছে, তারপরে যারা সরকার পরিচালনা আসবে এখান থেকে, কিন্তু সেটাও আমরা দেখতে পাই না। সেটাই হচ্ছে যে আমাদের জন্য সবচেয়ে, আমি এই জায়গাটা, আমি হতাশাবাদী লোক না, কিন্তু
আমরা দেখতে চাই এবং স্বাস্থ্য নিয়ে যেহেতু কথা বলি, আলোচনা করি, তাহলে এই জায়গায় আমাদের এক্সপেকটেশনের জায়গা আছে। সেই এক্সপেকটেশনটা আমার মনে হয় যে সরকার কর্তৃপক্ষ, লোকজন এই জায়গাগুলোতে এখনও যে সময় আছে, ওনারা যদি অন্তত প্রক্রিয়াটা শুরু করেন যে কি কি বাস্তবায়ন করা সম্ভব, অন্তত ওনাদের পিরিয়ডে কিছু নিয়মকানুন তো জারি করা যায়। যেটা বলছিলেন যে প্রাইমারি হেলথ কেয়ারের যে ইন্টিগ্রেশনের কথা বলা হয়েছে, যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং এবং হেলথের যে 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 ডিভিশন আছে, আলাদা করা আছে, এটাকে ইন্টিগ্রেশন করার জন্য তো একটা এক্সিকিউটিভ অর্ডার দেওয়া যেতে পারে এবং সেই প্রক্রিয়াটা শুরু হয়ে যেতে পারে, কিন্তু সেটাও তো আমরা দেখতে পাই না। এটা বিরতি নিয়ে আবার আসছি। ডাক্তার আমিনুল ইসলাম, আমরা প্রায়শই লক্ষ্য করেছি রাজনৈতিক দলগুলোর অনেক নির্বাচনী ম্যানিফেস্টো থাকে, অনেক সংস্কার প্রস্তাব থাকে, কিন্তু সরকারে আসার পর তারা প্রায়শই এই ম্যানিফেস্টো বা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে সক্ষম হন না। কিন্তু প্রস্তাবগুলো কিন্তু চমৎকার থাকে, সবসময় ভালো থাকে। কারণ হচ্ছে আভ্যন্তরীণভাবে নানাবিধ প্রেশার গ্রুপ থাকে, যাদের কারণে তারা জনগণের কল্যাণে সামগ্রিক সিদ্ধান্ত নিতে পারে না। যেমন ধরুন একটি যে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে, ঢাকা শহরে রিকশাওয়ালাদের ভাবে অবাধ যাতায়াতের ব্যবস্থার বিরুদ্ধে যদি সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্তটা কিন্তু সরকার পিছিয়ে দেয় যে সিটি কর্পোরেশন নির্বাচন আগে অনুষ্ঠিত হোক, তারপরে ওটা করা হবে। একই রকমভাবে স্বাস্থ্য খাতেও কিন্তু এটা প্রেশার বিভিন্ন সময় বিভিন্ন পর্যায় থেকে আসতে পারে। প্রাথমিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যে প্রশ্নটা আবারও করতে চাই, যেটা হলো যে ইউকের একটা মডেলের কথা প্রায়শই বলা হয়, ন্যাশনাল হেলথ সিস্টেমের যে জেনারেল প্র্যাকটিশনার এই স্বাস্থ্য কমিশন প্রস্তাব দিয়েছে যে ইউনিয়ন পর্যায়ে গ্রামে জিপিদের কথা বলা হয়েছে, জেনারেল প্র্যাকটিশনারদের, প্রাথমিক স্বাস্থ্যসেবা চিকিৎসকের কথা বলা হয়েছে, একই রকমভাবে আরবানে বা শহরেও বলা হয়েছে। তো এই যে প্রস্তাবনাগুলো, এগুলো বাস্তবায়নে সরকারের এই বর্তমান সময়ে কি প্রতিবন্ধকতা আছে বলে মনে করেন আপনি? কেন হচ্ছে না? অ্যাকচুয়ালি এইখানে বাস্তবায়নের জন্য প্রতিবন্ধকতা, তাহলে আমরা একটু পিছনের দিকে যদি যাই, যে মানে আমরা এই ধরনের একটা রিফর্মকে আমরা বেসিক্যালি বলি একটা বড় ধরনের প্যারাডাইম শিফট। হ্যাঁ, আমরা যদি রিফর্মটাকে ভিজিবল করতে পারি, দিস ইজ নট স্ট্রেনদেনিং। অ্যাকচুয়ালি যে এই রিপোর্ট যেটা জমা দেওয়া হয়েছে, কিন্তু হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং না, দিস ইজ রিফর্ম। যখনই কোনো রিফর্মের আলোচনা আসবে, তখন কিন্তু আমরা ধরে নিব যে একটা বড় ধরনের প্যারাডাইম শিফট হবে। তাহলে এই ধরনের প্যারাডাইম শিফট কিন্তু রাতারাতি করা সম্ভব না। আমরা ওভারনাইট কোনো শিফটিং করে ফেলতে পারবো না। তাহলে আমরা একটা পুরাতন ব্যবস্থা থেকে একটা নতুন ব্যবস্থায় যাব, সেই ব্যবস্থাটার জন্য আমার একটা অন্তর্বর্তীকালীন মানে ট্রানজিশনাল একটা প্ল্যান লাগবে আমার, যে আমি কিভাবে আমি এই অবস্থা থেকে নতুন ব্যবস্থা পাই। আপনি যেটা বললেন যে এই এনএইচএসের মডেলে জিপি ক্লিনিক সহ আমরা যে একদম প্রাইমারি লেভেলে যে ইন্টিগ্রেশনের কথা বলছি, এবং ইভেন টারশিয়ারি লেভেলও মানে সেন্ট্রাল পর্যায়ে যে ইন্টিগ্রেশনের কথা বলছি, এটাও কিন্তু রাতারাতি করা সম্ভব হবে না, কিন্তু শুরু তো করতে হবে। হ্যাঁ, তো এই জন্য এটার জন্য যেটা দরকার, যে এখানে কিন্তু অনেক অ্যান্টাগনিস্ট ফোর্স আছে যারা এটা আপনাকে করতে দিবে না। হ্যাঁ, তা আমরা মনে করি যে এটা একটা চমৎকার একটা স্টিল আমাদের হাতে, যদিও 1 বছর চলে গেছে, তারপর আমি মনে করি যে স্টিল আমাদের যে উইন্ডো পিরিয়ড, যেটা আমরা যে পিরিয়ডের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এটাকে যদি আমরা এখনও যদি কাজে লাগাতে পারি, খুব দ্রুত আমরা যদি একটা রিফর্ম কমিশন, হ্যাঁ, হেলথ কমিশন ফরমেশন করে, আমি মনে করি যে এটি একদম সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে হওয়া উচিত, এবং তাইলে সেটা বাস্তবায়ন করাটা অনেক সহজ হবে। এবং এই রিফর্ম কমিশন একটা ফরমেশনের জন্য, রিফর্ম কমিশন ফরমেশনের জন্য একটা টাস্ক ফোর্স প্রধান উপদেষ্টার কার্যালয়ের মাধ্যমে করতে হবে, যেটা ক্যাবিনেট ডিভিশন সমন্বয় করতে পারে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। এটা আমি মনে করি যে এই মুহূর্তে একদম টপ প্রায়োরিটি বিষয়। সেই টাস্ক ফোর্স যে কাজগুলি করবে, সেটাকেও আমাদের প্রায়োরিটাইজ করতে হবে, যে কোনগুলো আমাদের আগে করতে হবে, কোনগুলো পরে করব। যে কাজগুলো আগে করতে হবে সেটা আগেই করতে হবে, সেটা কিন্তু পরে করলে হবে না, বা পরের কাজগুলো আগে করলে হবে না। তাহলে এইভাবে সিকোয়েন্সিয়ালি আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে সেই টাস্ক ফোর্সে। টাস্ক ফোর্স যে কাজগুলো প্রায়োরিটাইজ করবে, তার ভিতরে প্রথম হচ্ছে একটা আইন প্রণয়ন করতে হবে। আমি মনে করি যে আইনের মাধ্যমে আপনি যে বললেন যে এই যে ইন্টিগ্রেশনগুলা এইগুলা হবে, প্লাস ইন্টিগ্রেশনের সঙ্গে এটা আমরা কি বলি, যে পুরো রিফর্মটার 3টা জিনিস আমরা দেখি মোটা দাগে। একটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য সেবার পুনর্বিন্যাস, নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক কাঠামোগত সংস্কার, এটা কিন্তু নাম্বার 2, এটা লাগবেই। এবং তৃতীয়ত যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য, সেটার জন্য হচ্ছে যে আমার একটা সাস্টেইনেবল একটা ফাইন্যান্সিয়াল মডেল লাগবে। মোটা দাগে যদি এই 3টা বিষয় আমি যদি বিবেচনা করি, এই 3টা বিষয় কিন্তু আমার প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যাকে অনবোর্ড করার জন্য খুব এসেনশিয়াল। এবং সেটার জন্য যদি আমাদের একটা আইনগত কাঠামো কিন্তু লাগবে। আইনগত কাঠামো ছাড়া কিন্তু আমি এই কাজগুলো করতে গেলে আমার অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, আমি কিন্তু রাতারাতি করতে পারবো না। তা আমি মনে করি যে টাস্ক ফোর্সটা গঠিত হবে, সেই টাস্ক ফোর্সের প্রধান কাজ হবে একটা আইন প্রণয়ন করা, যে আইনের ভিতরে এই বিষয়গুলো থাকবে, এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হবে। তাহলে পরবর্তী সময়ে আমাদের এই কাজগুলা ধাপে ধাপে ভিজিবল করাটা সহজ হবে। হয়তো আমরা এখন পাইলটিং করতে পারি, কিন্তু ফাইনালি যদি আমাকে সাস্টেন করতে যাই তাহলে আমার একটা আইনগত কাঠামোর ভিতর ফেলে করতে হবে। আপনি ঠিকই বলেছেন, আসলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনই সিদ্ধান্ত আসাটা খুবই জরুরি, এবং না হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে এই সমস্যাগুলো সমাধান করা, ওভারকাম করা খুব ডিফিকাল্ট হবে। আমি ডক্টর হামিদের কাছে আসতে যাচ্ছিলাম যে আমরা দেখেছি যে এখানকার প্রস্তাবনার মধ্যে অনেকগুলো প্রস্তাবনা আছে, তার মধ্যে একটা মডেল হলো যে জুডিশিয়াল সার্ভিস ক্যাডারের মতো করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন করার জন্য। এটাকে মানে অনেকভাবে আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ করার জন্য বলা হয়েছে, বিভাগে, উপজেলাতে এবং এমনকি জেলাতেও। এখন এটাও কিন্তু একটি বিশাল কর্মযজ্ঞ। এই যজ্ঞগুলো কিন্তু আমরা লক্ষ্য করি যে সবসময় কেন অন্তর্বর্তী সরকারের সময় কাজগুলোর ব্যাপারে আমরা বেশি আগ্রহী, কারণ হচ্ছে রাজনৈতিক সরকার যখন কোনো ক্ষমতায় আসে তখন কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ছাড়া করা যায় না, রাজনৈতিক সরকারের ইচ্ছাও থাকে। কিন্তু এই বিষয়গুলা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা কিভাবে এগোতে পারি, কারণ আমাদের হাতে কিন্তু সময় সত্যি সত্যিই কম। মানে আমি আবারও বলবো যেটা, সেটা হচ্ছে যে আমাদের অন্তর্বর্তী সরকারের হাতে যে সময় আছে সেটা হচ্ছে যে অনেক আপনাদের অনেক রেকমেন্ডেশনে সেটা বাস্তবায়ন করে যাওয়ার সুযোগ নাই, সেই সময়টা তারা পাচ্ছে না। কিন্তু আমি আবারও বলবো যেটা, সেটা হলো প্রক্রিয়াটা শুরু হতে পারে। যেমন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো বাংলাদেশ হেলথ সার্ভিস কমিশন আপনারা যেটা বলেছেন, তাহলে এইটা যে তৈরি করতে হবে, তাহলে সেটা তৈরির একটা প্রক্রিয়া আছে, তাই তো একটা প্রক্রিয়া আছে। তাহলে সেই প্রক্রিয়াটা করার জন্য আমরা যেটা বারবার বলছি, সেটা টাস্ক ফোর্স বলি, সেটা ওয়ার্কিং গ্রুপ বলি, যেটাই বলি, সেটা তো করে দিতে হবে যে লোক যে তোমরা এটা নিয়ে কাজ করো, এবং এটার একটা ডিজাইন করে নিয়ে আসো, এবং এটার জন্য নিশ্চয়ই একটা আইনও লাগবে, যেটা কথা বলা আছে। তাহলে সেই আইনের খসড়া করা এবং সেটার কাঠামোটা ঠিক করাতে, সেটার জন্য তো এমনি হয়ে যাবে না, মানে বইটা তো এমনি হয়ে যাবে না। আর আপনারা যারা কমিশনের মেম্বার তারা তো আর এখন ওই রোলে নাই, আপনাদেরকে ফার্দার আবার ইনভলভ না করা পর্যন্ত। তাহলে একটা যদি টাস্ক ফোর্স বলি, ওয়ার্কিং গ্রুপ বলি, যেটাই বলি, সেটা যদি করে ফেলতো সরকার এবং তারপরে তারা কাজটা এগিয়ে নিত, সরকার পরে বাস্তবায়ন করতে পারতো না সেটা পরের কথা, কিন্তু অন্তত আমরা বুঝতে পারতাম যে না, সরকারের প্রচেষ্টাটা আছে, এবং সরকারি পরবর্তী সময় যখন ক্ষমতায় থাকবে না তখনও তারা তাদের পিঠ বাঁচাতে পারতো যে লোক আমরা তো প্রক্রিয়াটা শুরু করেছিলাম, পরবর্তী রাজনৈতিক সরকার এটা এগোয় নাই। যে প্রফেসর ইউনূসের সরকার, প্রফেসর ইউনূস রেসপেক্টেড মানুষ, নোবেল প্রাইজ, সবগুলো তো আমরা জানি, সেগুলো বিফোর 5 তারিখের আগে। কিন্তু রাষ্ট্রপ্রধান হিসেবে বা সরকার প্রধান হিসেবে ভবিষ্যতে আমরা তাকে কিভাবে দেখব? আমি ফর এক্সাম্পল বলি যে এরশাদ স্বৈর শাসক হলেও তার একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে হেলথের ক্ষেত্রে, যে সেই টি2 ড্রাগ পলিসিটা করেছিল জাফরুল্লাহ চৌধুরী সাহেবের আহ্বানে, রাইট? কিন্তু এইরকম একটা জিনিস যদি করে যেতে পারতেন এই সরকার, তাহলে অন্তত আমরা একটু বলতে পারতাম যে লোক এইটা কিন্তু প্রফেসর ইউনূসের সরকারের সময় করা হয়েছিল, তাই না? কিন্তু সেরকম কিন্তু কোনো জিনিস আমরা দেখতে পাচ্ছি না। ঠিকই বলেছেন আপনি। আসলে মানে তবু আমাদের তো হতাশ হলে চলবে না, আশাবাদী হতেই হবে। ডাক্তার আমরুল ইসলাম, যে আলোচনাটা আমরা এতক্ষণ ধরে করছিলাম, যে আমাদের সবারই উদ্বিগ্নতাটা হলো যে এই প্রস্তাবগুলো কীভাবে বাস্তবায়িত হতে পারে কত তাড়াতাড়ি, কারণ আপনারা দুজনের সাথেই স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের কার্যক্রম চলাকালীন সময় আমার কিন্তু সবসময় ইন্টারাকশন হতো দুজনের সাথে, এবং আপনারা এত চমৎকার চমৎকার প্রস্তাব দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, যেগুলো অনেক কিছু কিন্তু এখানে রিফ্লেকশন হচ্ছে। সুতরাং আমার যেই যন্ত্রণা যে বাস্তবায়ন হচ্ছে না, এই কষ্ট কিন্তু আপনাদের মধ্যেও কাজ করার কথা। কিন্তু তো আমার যখন আপনার কাছে এটা জানা দরকার যে এই টোটাল বিষয়গুলো, যে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে, এই সকল প্রস্তাবনাগুলো সরকার কি এটি নীতিগতভাবে সিদ্ধান্ত নিতে পারে কিনা, একটা অর্ডিন্যান্স আকারে সিদ্ধান্ত, এই জিনিসগুলো বাস্তবায়নের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম, এটা কি সম্ভব? ডেফিনেটলি। আমি কিন্তু সেটাই বলেছিলাম যে এই জার্নিটা শুরু করতে হবে, কিন্তু ওই কমিশন, হেলথ কমিশন গঠনের জন্য যে টাস্ক ফোর্সটা হবে বা একটা
আমি যে শুরুতে বলেছিলাম যে যে ট্রানজিশন প্ল্যানটা লাগবে সেই ট্রানজিশন প্ল্যানের ভিতরেই কিন্তু এটা থাকতে হবে যে একটা টাস্ক ফোর্স গ্রহণ করবে, সেই টাস্ক ফোর্স পুরা বিষয়গুলা যে রিকমেন্ডেশনগুলো আছে সেই রিকমেন্ডেশনগুলোকে এন্ডোর্স করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, প্রয়োজনীয় প্ল্যানিং পরিকল্পনা তারা করবে এবং কোনটা অগ্রাধিকারমূলকভাবে বাস্তবায়ন হবে, কোনটা শর্ট টার্মের জন্য বাস্তবায়ন করা যাবে সেই তালিকাও তারা করবে। করার পরে সেইগুলা গ্র্যাজুয়ালি তখন মানে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এটা পরিকল্পনা গ্রহণ করবে। আমি মনে করি যে এই সরকারের অবশ্যই একটা বেঞ্চমার্ক তৈরি করে যাওয়া উচিত, মানে যেটা দেখে পরবর্তী সরকার যে কাজগুলা কন্টিনিউ করবে, বা অন্তত পরবর্তী সরকার যাতে বলতে পারে যে হ্যাঁ এই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলো শুরু করে গেছে, একটা নীতিগত বাধ্যবাধকতা যাতে মানে তৈরি হয়, যেটা হেলথ কমিশন গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং যে আইনটা ম্যান্ডেটরি, যে আইনগত কাঠামো লাগবে, যে আইনগত কাঠামো ছাড়া পরবর্তী কাজগুলো করা যাবে না, খুব দ্রুত সেই আইনগত কাঠামোটা তৈরি করে ফেলতে হবে এবং এটা অর্ডিন্যান্স আকারে এটা পাশ করে ফেলতে হবে। আমরা যদি এটা অর্ডিন্যান্স আকারে পাশ করে ফেলতে পারি তাহলে আগামীতে পার্লামেন্টের একটা বাধ্যবাধকতা থাকবে এটাকে আইনে পরিণত করা, এবং এই যে প্রস্তাবিত যে অর্ডিন্যান্সটা থাকবে এর ভিতরে কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু সবগুলা থাকবে, যে বিষয়গুলো নিয়ে আমরা এখন প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা থেকে শুরু করে আমরা যে সমস্ত ফাইন্যান্সিয়াল মডেল যেগুলো আলোচনা করছি, ইভেন কিভাবে আপনার ইয়াটা গঠিত হবে, প্লাস কমিশন কিভাবে গঠিত হবে, কমিশনের টার্মস অফ রেফারেন্স কী হবে, সব কিছু থাকবে। তাহলে পরবর্তীতে আমাদের অন্যান্য যে সমস্ত মানে রিকমেন্ডেশনগুলো আছে সেইগুলোকে ধাপে ধাপে বাস্তবায়ন করাটা আমাদের জন্য সহজ হবে, যেহেতু আমাদের বেসিক্যালি হাতে সময় খুবই কম। আপনি যেটা বললেন যে আমাদের বড়জোর আর 4-5 মাস এই সরকারের মানে সময় আছে, তা আমি মনে করি যে এটা একটা বেঞ্চমার্ক হতে পারে যদি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ধরনের প্রক্রিয়া যদি শুরু করে যেতে পারে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আসছি। ডক্টর আমিনুল ইসলাম, আপনি যে কথাগুলো বিরতির আগে বলছিলেন যে কিভাবে এটা বাস্তবায়ন, এটা নিয়ে একটু এগিয়ে যান। হ্যাঁ, না আমি সেটা বলছিলাম যে বেসিক্যালি মানে আমাদের যে এই ট্রানজিশন যে পরিকল্পনাটা এটা কিন্তু ভিজিবল করাটা খুব গুরুত্বপূর্ণ। না হলে আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু আমাদের সেক্টর প্রোগ্রাম নাই। আমাদের স্বাস্থ্য খাতকে সচল রাখার জন্য বিগত 25 বছর ধরে আমরা যে সেক্টর পরিকল্পনা পরিচালনা করে আসলাম, এই মুহূর্তে সেই সেক্টর পরিকল্পনাটা টোটালি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি এই মুহূর্তে কোনো প্রজেক্টাইল অ্যাপ্রোচও এই স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত যেতে পারে নাই। মানে অ্যাকচুয়ালি বিগত অনেক দিন ধরে একটা বড় ধরনের স্থবিরতা বিরাজ করছে। আমরা এই রিফর্ম কমিশনের যে রিকমেন্ডেশন সেটা যদি বাস্তবায়ন করতে চাই সেখানেও একটা আর্থিক পরিকল্পনা থাকতে হবে। মানে সেটাও কিন্তু এবারে যে আমাদের যে বাজেট যেটা আসছে সেই বাজেটে কিন্তু সুনির্দিষ্টভাবে কিন্তু এটাও স্পেল আউট করা হয়নি, কারণ এটা বাস্তবায়ন করতে গেলেও কিন্তু আমাদের কিছু মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে। এখন বিষয়টা হচ্ছে যে এই কাজগুলা আমরা কিভাবে করব, আমি সেটাই বলছি যে আমাদের ওই ট্রানজিশন প্ল্যানে কিন্তু এখনই সময় যে এই বিষয়গুলোকে একদম পরিষ্কারভাবে ফিগার আউট করা, যে আমরা মানে অতি দ্রুত যে কাজগুলো আমরা করে ফেলবো সেই কাজগুলো কিভাবে করব এবং এটার ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা কিভাবে হবে। না হলে কিন্তু এটার উদ্যোগ নিলেও কিন্তু আমরা পরবর্তী সময় সেটা আমরা করতে পারবো না। তা আমার মনে হয় যে সেই পরিকল্পনাটাও যদি আমরা খুব দ্রুততম সময়ে এটা যদি মানে উদ্যোগী হয়ে যদি আমরা এটা করতে পারি তাহলে আমি মনে করি যে একটা ভিজিবল চেঞ্জ হবে। এবং পাশাপাশি আমাদের যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে এই কাজগুলো করতে গেলে আমাদেরকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। তার ভিতরে একটা চ্যালেঞ্জ আছে যে একটা আমলাতান্ত্রিক একটা জটিলতা আছে, যে এটা কারণ রিফর্ম কমিশনের যে সমস্ত রিকমেন্ডেশন আছে এগুলো কিন্তু মানে ব্যুরোক্রেটিক এক ধরনের কপারেশন ছাড়া কিন্তু আপনি সহজে অনবোর্ড করতে পারবেন না। তাহলে এই চ্যালেঞ্জগুলো কিভাবে আমি মোকাবেলা করব সেটার জন্য কিন্তু আমাকে স্টেক হোল্ডার কনসালটেশন লাগবে, আমার জনমত তৈরি লাগবে, আমার হিউজ কমিউনিকেশন লাগবে। সেটাও কিন্তু এই মুহূর্তে আমি দেখতেছি টোটালি অনুপস্থিত। এটাও আমরা কিন্তু এই মুহূর্তে ভিজিবল না। একদম ঠিক। তা আমাদেরকে মানে স্টেক হোল্ডারদেরকেও আমাদেরকে আগায় আসতে হবে যাতে এই জনমতটা আমাদের এই ব্যুরোক্রেটিক যে চ্যালেঞ্জগুলো এটা বাস্তবায়ন করার পথে বাধা হয়ে দাঁড়াবে সেটা যাতে আমরা ওভারকাম করতে পারি। এবং পাশাপাশি আমি মনে করি যে এটা হিউজ কালচারাল শিফট হবে, যে আমরা একটা পুরাতন
সংস্কৃতি থেকে বের হয়ে আমরা একটা নতুন সংস্কৃতিতে যাব। আমি মনে করি যে একটা বড় ধরনের কালচারাল শিফট, এবং এই কালচারাল শিফট, এই ধরনের শিফটের জন্য কিন্তু একটা বড় ধরনের কমিটমেন্ট, মোটিভেশন দরকার, এবং ভালো একটা লিডারশিপ দরকার। এবং এই লিডারশিপটা যদি আমি প্রপারলি যদি আমি এখানে অনবোর্ড করতে না পারি, তাহলেও কিন্তু আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করছি সেটাও কিন্তু হবে না। Right. আমি মনে করি যে এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, যে একটা সুশাসন নেতৃত্ব আমরা কিভাবে এই ক্ষেত্রে আমরা খুব দ্রুত আমরা অনবোর্ড করতে পারবো, সেটাও কিন্তু আমাদের জন্য লাগবে। আপনাকে ধন্যবাদ। ডক্টর আমিনুল যেটা বললেন যে কীভাবে করা যায়, অনেকভাবে করা যায়, আমলাতান্ত্রিক চ্যালেঞ্জগুলো আছে, যে আপনারা একদম সঠিকভাবে আসলে আইডেন্টিফাই করেছেন, চিহ্নিত করেছেন যে কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। তো এটাই গুরুত্বপূর্ণ যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এটা বুঝতে হবে তাদের পক্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব নয়, দেখেই তাদেরকে কিন্তু উপদেষ্টা পরিষদের একটা ছোট কমিটি গঠন করতে হবে, যেটা কিন্তু স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রস্তাবে দেওয়া আছে। আমলাতান্ত্রিক এই জটিলতা ওভারকাম করার জন্যই কিন্তু উপদেষ্টাদেরকে দায়িত্বগুলো দেয়া, এবং পাশাপাশি একটা বাংলাদেশ হেলথ কমিশনের প্রস্তাবনা করা আছে। এই দুটো কাজ যদি সরকার যদি প্রধান উপদেষ্টা অফিস থেকে দ্রুততম সময়ের মধ্যে না করা হয়, তাহলে কিন্তু আপনার পুরো প্রক্রিয়াটাই আসলে বাস্তবায়ন হবে না কিন্তু। কারণ এটা কোনো যুদ্ধ নয়, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য, স্বাস্থ্য খাতের জন্য এটা আসলে এক ধরনের খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই আলোচনাটা আমিনুল ভাই বলছিলেন যে কিভাবে বাস্তবায়ন করা যায়, উপদেষ্টা পরিষদ গঠন করা বা অন্যান্য প্রধান উপদেষ্টা অফিস কিভাবে এই কাজটা করতে পারে? আগে তো প্রধান উপদেষ্টা অফিসকে এই সংস্কার কমিশনের রিপোর্ট তারা নিশ্চয়ই এটা রিসিভ করেছে, এবং সরকার নিশ্চয়ই এটা স্বীকার করেছে যে এরকম একটা রিপোর্ট জমা পড়েছে আর কি। হ্যাঁ, এটা প্রাথমিক কাজটা হয়েছে যে রিপোর্টটা রিসিভ করেছে এবং অ্যাকনলেজ করেছে। তাহলে সেটা যদি হয়, তাহলে পরের কাজটা সেটা হলো যে এই রিপোর্ট বাস্তবায়নের যে সূচনা তৈরি করা আর কি। হ্যাঁ, তাহলে সেই সূচনা তৈরি করতে গেলে তাদের প্রথমে যেটা দরকার, তাদের ইন্টারেস্ট। আরও 7টা বা 8টা 10টা কমিশনের রিপোর্ট জমা পড়েছে, সেইটা নিয়ে আমরা হয়তো ইন্ডিভিজুয়ালি এত কথা বলছি না যে এটা বাস্তবায়ন করতে হবে, কিন্তু হেলথ ইজ এ রেগুলার ম্যাটার, তাই না? এটা সাফার করছে মানুষ, সেই কারণেই হেলথের যতটুকু এই অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করে রেখে যেতে পারতো, তাহলে সেটা একটা এক্সাম্পল তৈরি হতো, লোক যে আমি কিছু করেছি। তাহলে সেই জন্য প্রথমে যেটা করতে হবে, তাদের ইন্টারেস্টটা নিতে হবে। প্রধান উপদেষ্টার যে দপ্তর, সেই দপ্তরে যারা কর্মরত আছেন, সেখানে কাউকে না কাউকে একটা দায়িত্ব দিতে হবে যে লোক তুমি এই রিপোর্টটা একটু দেখো যে এটা কিভাবে বাস্তবায়ন করা যায়। এই যে টাস্ক ফোর্স বা ওয়ার্কিং গ্রুপ যেটাই বলি, তাহলে সেটা গঠনের প্রক্রিয়াটা শুরু করতে হবে। তাহলে নয় আমরা বুঝতে পারবো যে শুরু হয়েছে কাজটা, কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে। আমরা যে প্রস্তাবনা দিয়েছি সেটা কিন্তু উপদেষ্টা পরিষদ গঠন করতে বলেছে ছোট করে। হ্যাঁ, কারণটা হলো যে আমলাতান্ত্রিক সমস্যাগুলো কিন্তু উপদেষ্টা পরিষদ না গঠিত হলে এরকম ভাবে করলে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। তাদের এমন ক্ষমতা থাকতে হবে যে ক্ষমতা তারা দিবে, অন্যদেরকে অ্যাপ্লাই করতে পারতে হবে। তাদের যদি ক্ষমতা না থাকে, শুধুমাত্র টাস্ক ফোর্সের মাধ্যমে সেটা সম্ভব না, সেটা হবে না। ট্রান্সপোর্ট যেটা করবে সেটা হচ্ছে যে এই ডকুমেন্টটাকে আরেকটু ফর্মুলেট, সেটা একটা টেকনিক্যাল অ্যাক্টিভিটি, আরেকটু ফর্মুলেট করে নিয়ে যাবে টেকনিক্যাল অ্যাক্টিভিটি। আর আপনার উপদেষ্টা পরিষদের যে স্টিয়ারিং কমিটি সেটা হচ্ছে যে ফ্যাসিলিটেট করবে। কারণ এই কাজগুলো বাস্তবায়ন করার জন্য আমলাতান্ত্রিক জটিলতা হোক, এক্সটার্নাল প্রেশার হোক, সেই প্রেশারগুলো মোকাবেলার জন্য তারা সেটাকে নিউট্রালাইজ করবে এবং সেটা ফেভারেবল একটা এনভায়রনমেন্ট তৈরি করবে। কিন্তু টেকনিক্যাল কাজগুলো করার জন্য কিন্তু একটা টাস্ক ফোর্স কমিটি যেটাই লাগুক, সেটা যেটাই যে নামেই ডাকি আমরা সেটাকে বলছি বাংলাদেশ হেলথ কমিশন। সেটা বলেন, সেটা কিন্তু সেটা প্রক্রিয়াটা শুরু হয়ে যেতে হবে। এবং যে হেলথ কমিশন, যেটা স্থায়ী হেলথ কমিশন, কিন্তু স্থায়ী হেলথ কমিশনের আগে একটা অস্থায়ী হেলথ কমিশন তো হয়ে যেতে পারে। তারপরে সেটার কারণ এই কমিশন করতে গেলে তো অস্থায়ী হেলথ কমিশন ধরেন বর্তমান কমিশন যেটা, এটি তো অস্থায়ী ছিল, তাহলে সেটাকে তাদের দায়িত্ব দিতে পারে, যে তাদেরকে দায়িত্ব দিতে পারে যে লোক তোমরা এটা প্রণয়ন করেছো, এখন তোমরা এটা ইমপ্লিমেন্টেশনের জন্য পরবর্তী ধাপগুলো দিকে যাও। কিছু একটা বডি তো থাকতে হবে। এখন আমাদের কোনো বডি নাই, সো বাস্তবায়নের জন্য কোনো বডি নাই, সো একটা ডকুমেন্ট আছে, বাস এটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা একটা ছোট বিরতি নিয়ে আবার আসছি।
আমরা কিন্তু স্বাস্থ্য সংস্কার কমিশনে আপনাদের দুজনকে বলি যে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা আপনারা বলেছেন, যেগুলো সাহসী বক্তব্য এবং প্রয়োজনীয় বক্তব্য, যেটা দরকার। যে এই বক্তব্যে হামিদ ভাই যেটা সর্বশেষ বলছিলেন যে আমরা বারবারই কতগুলো কথা কিন্তু মানে এই ট্রানজিশনের কথা আমি যেটা বলে যে ট্রানজিশনের করার জন্য বলেছিলাম, সেই ট্রানজিশনের মধ্যে একটা কিন্তু উপদেষ্টা পরিষদ, ছোট্ট একটা উপদেষ্টা পরিষদ গঠন করা, যেইটা মূলত কিন্তু হয়তো স্বাস্থ্য উপদেষ্টা অথবা বিশেষজ্ঞ যেই নেতৃত্ব দেন না কেন তার মাধ্যমে নেতৃত্ব দিয়ে আগানো, এবং তার পাশাপাশি স্থায়ী একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন গঠন করা, যেটাকে আমরা বলেছিলাম যে এটা টেকনিক্যাল কমিটি হবে এটা, কারণ এটা একটা বিশাল কমিটি, ওর মধ্যে অনেকগুলো সাব গ্রুপিং থাকবে যারা কিন্তু এই কাজগুলো বিশ্লেষণ করবে, দেখবে, স্টেক হোল্ডারদের সাথে মিটিং করবে, অন্যান্য বিষয়গুলো করবে। কিন্তু কার্যত কিন্তু এই কোনোটাই কার্যকরভাবে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বা অন্যান্য কাছ থেকে কিন্তু ইনিশিয়েটিভ নিয়ে আগাচ্ছে না কিন্তু। তাহলে এই পরিস্থিতিতে মানে আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি, বা ধরুন আমরা সাধারণ জনগণের কি ভূমিকা হতে পারে? কারণ জনগণের তো স্বাস্থ্যসেবা পেতে হবে। না, জনগণের খুব তো সংক্ষেপে বলবেন, তারপর আবার জনগণের আমিনুলকে তো জিজ্ঞেস মানে করব। যে মানে আমরা যদি কনজিউমার হিসেবে দেখি তাহলে তো আমাদের এইগুলো ভয়েস রেজ করার তো সুযোগ আছে। আমরা সেটা যার যার কনটেক্সট থেকে এটা হয়তো আমরা করছি, এই আলোচনাটাও সেটা ভয়েস রেজের কিন্তু একটা প্ল্যাটফর্ম, সেটা আমরা করছি। এটা কি কিন্তু- সেমিনার, সিম্পোজিয়াম, আলাপ আলোচনা, হ্যাঁ, তো টক শো এর মাধ্যমে এটা হতে পারে, কিন্তু সেটা আমরা করে যাচ্ছি, লেখালেখিও করি, কিন্তু গভর্নমেন্টও যখন কমিশনটা করলো তখন তো নিশ্চয়ই কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের জন্য, এটা দলিল আকারে রেখে দেওয়ার জন্য না, শুধু ভবিষ্যতে রেফারেন্স দিবে। না, আপনার সাথে আমি একমত। আমিনুল এই বিষয়ে কি বলবেন? না, আমি কিন্তু বরাবরই আপনার সঙ্গে এর আগেও যখন আমরা আলোচনা হয়, আমি কিন্তু এই জিনিসটা সবসময় মনে করি যে এখন একটাই উপায়, কমিশনকে স্ব-উদ্যোগী হয়ে স্টেপ নিতে হবে। আমি এই মুহূর্তে আর কোনো বিকল্প আমি দেখতেছি না। কমিশন যদি, এটা কিন্তু আমি মনে করি যে কমিশনের একটা নৈতিক বাধ্যবাধকতা। এই কমিশনটা এখন অবশ্যই কমিশন যদি মনে করে না আমি একটা রিপোর্ট তৈরি করছি, আমি রিপোর্ট তৈরি করে আমার কাজ শেষ, আমি মনে করি যে নৈতিকভাবে এটা ভাবাটা কমিশনের উচিত হবে দায়বদ্ধতা না। আছে, হ্যাঁ, নৈতিক দায়বদ্ধতা ডেফিনেটলি আছে। কমিশনের কিন্তু একটা নৈতিক দায়বদ্ধতা আছে, এবং সেটাকে বিবেচনা করে কিন্তু কমিশনকে এই আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম এটাকে দৃশ্যমান করার উদ্যোগটা কিন্তু কমিশনকে নিতে হবে। পাশাপাশি আমরা যারা স্টেক হোল্ডার যারা আছে বিভিন্ন পর্যায়ে, আমাদের যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলো যদি আমরা কন্টিনিউয়াস এ ধরনের ডায়ালগ যদি আমরা অব্যাহত রাখি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে এনগেজ করে, তাইলে আমার মনে হয় যে সেটাও একটা ফ্যাক্টর হিসাবে সেটাও একটা কাজ করবে। তা আমার মনে হয় যে আপনি যেহেতু কমিশনের একজন মেম্বার, সুতরাং এই ইনিশিয়েটিভটা আপনার মাধ্যমে আমরা দেখতে চাই যে আপনি এটা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে, টিমের সঙ্গে আলোচনা করে কিভাবে এটাকে ভিজিবল করা যায়। আমার মনে হয় যে এটাই, এছাড়া আমার কাছে আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা আমি দেখতেছি না এই মুহূর্তে। আমার কাছে যেটা মনে হয় যে হামিদ ভাই, যে আমাদের আমরা যে চতুর্থ স্তম্ভ বলি, যে সংবাদপত্র বা মিডিয়া, এদের একটা বড় ধরনের ভূমিকা থাকতে পারে। এবং আপনি নিজে এই সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য অনেকগুলো মিটিং করেছেন, আমিনুল অনেকগুলো মিটিংয়ের সাথে সংযুক্ত ছিলেন, এবং আপনারা ব্যক্তিগত উদ্যোগেও বিভিন্নভাবে কাজ করেছেন। আমরাও কিন্তু বিভিন্নভাবে এই ডায়ালগগুলো ইন্টারনালি আলোচনা করছি, কিন্তু বারবারই কিন্তু এই আলোচনাগুলো উঠে আসছে যে কিভাবে আমরা বাস্তবায়ন করব। আমার মনে হয় যে সবাই মিলে আমরা চেষ্টা করলে হয়তো প্রধান উপদেষ্টাকে যদি রাজি করানো যায়, এটা বাস্তবায়ন করা উদ্যোগ শুরু করা যাবে। আপনাদের সবাইকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। আবার হয়তো কোনো অনুষ্ঠানে একসাথে দেখা হবে, কথা হবে। ধন্যবাদ। ধন্যবাদ।